নমস্কার, আমি সঞ্চালক অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে আনকাট রাতের গল্প নিয়ে। আনকাট রাতের গল্প, যেখানে বেশ কিছু এমন ঘটনা প্রবাহ থাকে যেগুলো আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় যার সম্পর্কে আমরা বিশদে জানতে পারি না। সেরকমই বেশ কিছু ঘটনা, আর সেগুলো তুলে ধরাটাই মূলত আমার লক্ষ্য থাকে। সেইভাবেই আজকের আনকাট রাতের গল্প শুরু করব সারা বিশ্ব জুড়ে চমকে দেওয়ার মতো একটি ঘটনা, যে ঘটনা ঘটেছিল আজ থেকে বহু বছর আগে, কিন্তু সেই ঘটনা এখনও আমাদের মনে যথেষ্ট পরিমাণে রেখাপাত করে এবং বারবার আলোচনায় যখন সেই বিষয়টা উঠে আসে তখন অবশ্যই মানুষ একটু পেছনে অতীতে সেই ভয়ঙ্কর দৃশ্যটাকে চোখের সামনে যেন দেখতে পান। সেই ভয়াবহ ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিনেমা এবং বহু পুরস্কার সেই সিনেমা থেকে উঠে এসছে। বিশ্বের বুকে আলোচিত সেই ঘটনাটি অন্যতম একটি ঘটনা, যে ঘটনা মানুষ তার মন থেকে মুছে ফেলতে পারেনি। ঘটনাটি আর কিছু নয়, টাইটানিকের ডুবে যাওয়া। কিন্তু মজার ব্যাপার, সারা বিশ্বে বেশ কিছু বছর ধরে একটা খবর ঘোরাফেরা করছে এবং সেই খবরটা রীতিমতো চমকে দেওয়ার মতো। চমকে যাবেন আপনারাও। খবরটা সত্যতা যাচাই করিনি, কিন্তু যা রটে তা যদি কিছু ঘটে ধরে নেওয়া যায়, তাহলে টাইটানিক জাহাজ সত্যিই কি ডুবেছিল? আসুন সেই রহস্যটাই এবার আপনাদের সামনে তুলে ধরি। টাইটানিক জাহাজের মালিক ছিলেন জেপি মর্গান। তারা অন্য আরেকটি জাহাজ ছিল যার নাম অলিম্পাস। এই অলিম্পাস জাহাজটি একটু একটু করে বুড়ো হচ্ছিল এবং এক্সপার্ট অর্থাৎ বিশেষজ্ঞরা যখন এই অলিম্পাস জাহাজটিকে দেখতে আসেন তখন তারা জানিয়ে দেন যে এই জাহাজটিকে জলে নামালে নির্ঘাত ডুববে, তাই এই জাহাজটি জলে না নামানোই ভালো। জেপি মর্গানকে তারা বলেন এবং সেই জাহাজটিকে তখন ডাঙাতে তুলে রাখা হয়। এর বেশ কিছুদিন পর জেপি মর্গান তার যারা কম্পিটিটার্স বিজনেসম্যান ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানান এবং বলেন, চলুন আমরা একটা আনন্দযাত্রা করি আমার জাহাজে করে, যেখানে আমরা ব্যবসায়িক নতুন নতুন অনেক কিছু নিয়ে আলোচনা করব এবং তাতে আমাদের ব্যক্তিগত রিলেশন বা সম্পর্ক অনেক বেশি উন্নতি হবে, ব্যবসারও উন্নতি সাধন হবে। এই ঘটনার ঠিক 3 মাস আগে, এই আমন্ত্রণ জানানোর ঠিক 3 মাস আগে জেপি মর্গান একটা কাজ করেছিলেন। অলিম্পাস বলে বুড়ো হয়ে যাওয়া জাহাজটা, যেটা জলে নামলে নির্ঘাত ডুববে, সেই জাহাজটি ডুবে যেতে পারে জেনেও তিনি টাইটানিকের মতো বহুল করে সেই জাহাজের অন্দরসজ্জা করিয়েছিলেন, যা দেখতে একেবারে টাইটানিকের মতো এবং বাইরে থেকে দেখলে কেউ বুঝতেই পারবেন না এটা অলিম্পাস নাকি টাইটানিক। শুধুমাত্র তার ইঞ্জিন বা তার ক্ষমতা যে কমে এসছে সেটা বাইরে থেকে জাহাজ দেখে বোঝার উপায় ছিল না। তাই যে কোনো মুহূর্তে ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল এরকম একটি জাহাজের ইন্টেরিয়ার বা অন্দরসজ্জা অসাধারণ করে সেটিকে টাইটানিকের ডুপ্লিকেট বানিয়েছিলেন জেপি মর্গান। এবং যেদিন এই টাইটানিক জলে নামার কথা, যেখানে তিনি তার কম্পিটিটার্স ব্যবসায়ী বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন, সেদিন ধরুন যে সময় জাহাজটি ছাড়বে তার ঠিক ঘন্টা 2-3 আগে জেপি মর্গান তার বন্ধু ব্যবসায়ীদের জানিয়ে দেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং সেই কারণে তিনি জাহাজে যেতে পারছেন না তাদের সঙ্গে। কিন্তু তারা যেন এই আনন্দযাত্রা থেকে বঞ্চিত না হয়, কারণ সমস্ত বিলাস বেসনের ব্যবস্থা তা সম্পূর্ণভাবে প্রস্তুত। তারপরে ঘটে সেই দুর্ঘটনা, টাইটানিক ডুবে যায়। কিন্তু আদবে টাইটানিক ডোবেনি নাকি সেদিন, ডুবেছিল টাইটানিকের আদলে অন্দরসজ্জা থেকে শুরু করে প্রায় একই রকমভাবে সাজিয়ে ওঠা অলিম্পাস নামক সেই জাহাজটি, যেটি বিশেষজ্ঞরা রায় দিয়েছিলেন এই জাহাজ আর জলে নামার উপযুক্ত নয়। টাইটানিক জাহাজ সুরক্ষিত ছিল, অলিম্পাস ডুবেছিল টাইটানিকের নাম নিয়ে। জেপি মর্গানের নাকি প্রভূত উন্নতি হয়েছিল
এবং লাভও হয়েছিল। প্রথম কথা, তার কম্পিটিটার্সরা, সমস্ত ব্যবসায়িক কম্পিটিটার্সরা, প্রতিনিধি যারা ছিলেন সেই জাহাজে, তাদের সলিল সমাধি হয়েছিল। এবং টাইটানিকের উপরে থাকা একটা বড় অংশের ইন্স্যুরেন্স তা প্রাপ্তি ঘটেছিল জেপি মর্গানের। তাই টাইটানিকের ডুবে যাওয়ার রহস্য নিয়ে যখনই তোলপাড় হবে, তখন উঠে আসবে জেপি মর্গান, অলিম্পাস জাহাজ, এবং প্রশ্ন একটা থেকেই যাবে, সত্যি কি সেদিন টাইটানিক ডুবেছিল, নাকি জেপি মর্গান জিতেছিলেন আর ডুবেছিল অলিম্পাস? এই তথ্যটা বেশ কিছুদিন ধরেই জানতে পারছি, দেখতে পাচ্ছি, ঘোরাফেরা করছে, তাই মনে হলো এটা একটা রহস্যময় বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এরপর এমন একজন মানুষের কথা বলবো, দক্ষিণ ভারতের সেই মানুষটি রীতিমতোভাবে সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ী জগতে, এবং আপনারা তার যে বিভিন্ন প্রোডাক্ট, তার যে উৎপাদন, সেই সম্পর্কে জানলেও শুধু জানেন না সেই মানুষটার এই আজকের দিনে এইখানে পৌঁছানোর ইতিহাস। তার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে, এবং পিছিয়ে যেতে হবে অনেকগুলি বছর আগে, যখন সেই ছেলেটি সবেমাত্র যুবক, 23 বছর বয়স, মাদ্রাজের রাস্তায় তিনি বেলুন বিক্রি করে বেড়াতেন। বেলুন বিক্রেতা ছিলেন মাদ্রাজের রাস্তায় রাস্তায় সেই 23 বছরের যুবকটি। হঠাৎ করে তিনি একদিন দেখতে পান একটি কোম্পানি তার পাশ দিয়ে যাওয়ার সময়, যারা ট্রেড রাবার সাপ্লাই করে, এবং সেই ট্রেড রাবার সাপ্লাই করা কোম্পানিটার উপর তার কোনোভাবে নজর যায়। তার কারণ, ট্রেড রাবার থেকে রিইউজেবল অর্থাৎ পুনরায় তৈরি করা যায় এমন টায়ার নির্মাণ, যা ওই ট্রেড রাবার থেকে করা সম্ভব। তিনি সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন এবং তার জমানো যা টাকা পয়সা ছিল সব কিছু দিয়ে তিনি সেই ট্রেড রাবার কোম্পানি শুরু করেন। আর তখন ট্রেড রাবার থেকে আবার ব্যবহার করা যায় বা রিইউজেবল এই টায়ার নির্মাণ করা সম্ভব ছিল। তিনি সেই টায়ার নির্মাণের নতুন করে কোম্পানি শুরু করেন। শুধুমাত্র তিনি সেখানে থামেননি। 2003 সালে টায়ার নির্মাণের সঙ্গে সঙ্গে তিনি নতুন করে উদ্যোগ নিয়েছিলেন নতুন টায়ার তৈরি করার। যে সময় তিনি রিইউজেবল টায়ার তৈরি করছিলেন ট্রেড রাবার থেকে, 5 বছরের মার্কেটিং করে তিনি বাজারের অর্ধেক শেয়ার দখল করে নেন, কেবলমাত্র 5 বছরে। তারপর তিনি নামেন মূলত নতুন করে টায়ার তৈরি করার সংস্থা তৈরি করে এবং উদ্যোগ নেন। ততদিনে অর্ধেক ভারতবর্ষের শেয়ার, অধিকাংশ শেয়ারের তিনি তার দখলে নিতে সক্ষম হয়েছেন। এবং তারপর শুধুমাত্র তিনি টায়ার তৈরি করে থামেননি, সেই নতুন টায়ার তৈরি করে 2003-এ তিনি নতুন এক উদ্ভাবনী মার্কেটিং শক্তিতে প্রস্তুত হয়ে নামলেন ময়দানে। ভারতবর্ষের বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং ওয়েস্ট ইন্ডিজের চার্লস ব্রায়ান লারা, তাদেরকে সেই হাতে ব্যাট তুলে দিলেন তার স্টিকার লাগানো টায়ার কোম্পানির। হ্যাঁ, সেদিনের সেই বেলুন বিক্রেতা ধীরে ধীরে হয়ে উঠলেন ভারতবর্ষের বিজনেসের অন্যতম নাম। আর তার হাতে নতুন করে তৈরি হলো ভারতবর্ষের এক নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি। কারণ সচিন লারার হাতে তাদের ঝলছে ওঠা ব্যাট আর বিধ্বংসী মেজাজের যে মিশ্রণ, তাতে বারবার চমক তৈরি করছিল সচিন আর লারার হাতে ঝলছে ওঠা, ঝলকানিতে ভরা সেই ব্যাট, যে ব্যাট দিয়ে তারা যখন অভিনন্দন জানাতেন গ্যালারির দিকে, জলজল করত ক্যামেরাতে আরও একটা নাম, MRF টায়ার। এই ছিল সেই সামান্য 23 বছরের বেলুন বিক্রেতা থেকে ভারতবর্ষের মার্কেট ক্যাপ প্রায় 55,000 কোটিতে পৌঁছে যাওয়া আরও একজন ব্যবসায়ীর সফল উদ্যোগের গল্প। MRF টায়ার যখনই দেখবেন, অন্তত স্মৃতি আপনাকে নতুন করে নাড়া দেবে যে কোনো কাজই অসম্ভব নয়।
মানুষ যখন খুশি যেখান থেকে খুশি শুরু করতে পারে, কারণ আপনার পরিশ্রম আর আপনার এগিয়ে যাওয়ার যে খিদে, সেটাই আপনাকে তৈরি করে। তাই তো বেলুন বিক্রেতা থেকে সেই ভদ্রলোক যার নাম KM মাপেলাই, তার পক্ষে সম্ভব হয়েছিল আজকের এই 55,000 কোটি টাকার সাম্রাজ্য তৈরি করা। অর্থাৎ কোনো কথাই শেষ কথা নয়, আর কোনো জায়গাটাই শেষ নয়। চাইলে আপনি যেখান থেকে খুশি শুরু করতে পারেন। তার কারণ এইভাবে অনেক কিছু শুরু হয়েছে, এবং সেই শুরু হওয়া আরও একটা গল্প আপনাদের বলবো, যেটি শুরু হয়েছিল একজন লাইব্রেরিয়ানের জীবন দিয়ে। হ্যাঁ, একজন লাইব্রেরিয়ান, পৃথিবীর 10 জন শ্রেষ্ঠ লাইব্রেরিয়ানের মধ্যে তাকে রেখেছে ইউনাইটেড নেশন। তিনি একজন দক্ষিণ ভারতীয়, নাম পরে বলছি, তার আগে জেনে নিন তাকে বৃদ্ধ বয়সে ভারতবর্ষের দক্ষিণের সবথেকে বড় সুপারস্টার মেগাস্টার তিনি রজনীকান্ত, তিনি এই বৃদ্ধ মানুষটিকে দত্তক নিয়েছিলেন বাবা হিসাবে, যিনি বিশ্বের বুকে সেরা 10টি লাইব্রেরিয়ান যাদেরকে বলা হয় তাদের অন্যতম। তার পরিচয়, তিনি জীবনে যা সঞ্চয় করেছেন, যা রোজগার করেছেন, তিনি নিঃস্বার্থভাবে সেই সব টাকা দান করে দিয়েছেন এবং সামাজিকভাবে গড়ে তুলেছেন রিটায়ারমেন্ট বা অবসরের পর একটি পালাম নামের NGO। ইউনাইটেড নেশন তারা তাকে স্বীকৃতি দিয়েছেন ম্যান অব দ্য মিলেনিয়াম, এবং 20 শতকের সবথেকে অসাধারণ ব্যক্তি হিসাবে ইউনাইটেড নেশন তাকে স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ, তিনি কলি যুগের কর্ম, যাকে সুপারস্টার রজনীকান্ত পর্যন্ত দত্তক নিয়েছিলেন। ভদ্রলোক এই মুহূর্তে প্রায় 80-র কাছাকাছি বয়স, এবং তিনি তার জনহিতকর কাজের মধ্যে দিয়ে আন্ডার প্রিভিলেজ সমস্ত শিশুদের জন্য তৈরি করেছেন পালাম NGO। এবং এই মুহূর্তে পৃথিবীর অন্যতম এই বিখ্যাত মানুষটি, তিনি আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে তার এই কর্মের জন্য, তার এই ডেডিকেশন বা আত্মত্যাগের জন্য তার জমানো সমস্ত টাকা তিনি দান করেছেন, এবং চাকরি ছাড়ার পরেও তিনি নিজের এখনো পর্যন্ত নানা ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করেন, এবং তার এই সমস্ত কাজের উপর দাঁড়িয়ে তিনি পুরস্কার পেয়েছেন যার অর্থমূল্য প্রায় 30 কোটি টাকা, এবং সেই টাকাও তিনি জনহিতকর কাজে দান করে দিয়েছেন। হ্যাঁ, এরকম মানুষও পৃথিবীতে আছেন যারা নিজেদের সর্বস্ব ত্যাগ করে দিয়ে বেঁচে থাকার এক অদ্ভুত আনন্দ পান, কারণ তারা পান সারা বিশ্ব ভর্তি, সারা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অকৃত্রিম ভালোবাসা। সেই মানুষটিকে, তার নাম কল্যাণ সুন্দরম। একবার অন্তত এই মানুষটার জন্য প্রার্থনা করবেন। আর যারা আজকের দিনে নিজেদের ব্যাংক ভর্তি টাকা, বিলাসিতা, ব্যাংক ব্যালেন্স, তাদের সুখ, আরাম, বিলাসিতা, বৈভব নিয়ে খুব ভালো আছেন বলে মনে করেন, তাদের কাছে কল্যাণ সুন্দরম হয়ে উঠুক আরও একটা উদাহরণ। হয়তো আপনাদের ভালো থাকার থেকে তিনি সারা পৃথিবীর কাছে অনেক বড় একটা ভালো থাকার উদাহরণ তৈরি করতে পেরেছেন। আমাদের আনকাট রাতের গল্প এবং দর্পণে বাংলার পক্ষ থেকে কল্যাণ সুন্দরম, আপনার প্রতি রইল আমাদের শ্রদ্ধা। আপনার মতো এরকম মানুষরা এগিয়ে আসুন, ভালো কাজ করুন, যারা শুধু নিজেরা ভালো খাবো, ভালো পড়বো, ভালোভাবে থাকবো, ভালোভাবে বাঁচবো ভেবে পৃথিবীটাকে নিউক্লিয়ার একটা কয়েক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আটকে ফেলেননি। তারা ছড়িয়ে আছেন বিশ্ব জুড়ে। এরকম বেশ কিছু মানুষ যাদের কথা বললাম, আজকের প্রজন্ম তাদের সঙ্গে পরিচয়করণের উদ্দেশ্য, যারা ভাবছেন যে আমি ভালো থাকলেই হলো বাস, তাদের কাছে এরা উদাহরণ না। যিনি সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন, তিনি আসলে মানুষ, এবং মানুষের নামক যে সংজ্ঞাটা তার জন্যই যথেষ্ট। যেখানে বেশ কিছু মানুষ মানুষকে লুট করছে, মানুষকে ঠকাচ্ছে, মানুষের করের টাকায় আয়েশ আরাম করছে, আর তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কিছু তৈরি করে যাচ্ছে, সেখানে কল্যাণ সুন্দরমরা একটা নতুন করে পৃথিবী তৈরি করছেন, এবং সেই পৃথিবীটা মানুষের বাসযোগ্যের। তাই আসুন আমরা সবাই এরকম মানুষদের দেখানো পথে এগিয়ে যাই, শুধু নিজে ভালো না থেকে, যারা সব কিছু ত্যাগ করতে পারেন অনেকের ভালো রাখার জন্য।
সেই তো বোধহয় আসল মানুষ। আমরা শুধু ব্যাংকের কত টাকা জমাতে পারলাম, কে ভালো আছে, কে আমার থেকে বেশি প্রতিযোগিতায় এগিয়ে, এই মিথ্যের উপর দাঁড়িয়ে আপনি কিছুতেই ভালো থাকতে পারেন না। রাতের বেলায় কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, যদি বুকে ব্যথা করে সেই পাসবইটা আপনার বুকে এনে চাপিয়ে দিলে আপনার বুকের ব্যথা কমবে না, বরঞ্চ তখন দরকার মানুষের, যা আপনি একটা আত্মীয়তা, একটা সম্পর্ক শুধু হাত বাড়িয়ে বন্ধুত্ব আর প্রতিবেশীদের পাশে থেকে তৈরি করতে পারেন। মিথ্যে অহংকার ত্যাগ করুন। ওই যে একটা কথা আছে না, যে 5,000 স্কোয়ার ফুটের যদি কোনো বাড়িতে আপনি থাকেন, সেখানে আপনি ব্যবহার করেন কেবলমাত্র 500 স্কোয়ার ফুট, বাকি 4,500 স্কোয়ার ফুটে আপনার অহংকার বসবাস করে। তাই সব কিছু বলার প্রয়োজন নেই, কখনো কখনো নীরবেও অনেক কিছু করা যায়, তার কারণ তাতে আপনি আপনার আত্মার কাছে শান্তিতে থাকবেন। রাতের ঘুমানোর সময় অন্তত একটা তৃপ্তি নিয়ে তো যাবেন, এই মিথ্যে কম্পিটিশান আর প্রতিযোগিতার এই মেকি দুনিয়ায় দাঁড়িয়েও আপনি একজনের মুখে হাসি ফোটাতে পেরেছেন। তাই যারা ভালো কাজ করেন তারা নীরবে কাজ করেন, প্রচারের জন্য কাজ করেন না। আর যারা প্রচার করেন তারা আসলে বিজ্ঞাপন দেন। হ্যাঁ, তারা বিজ্ঞাপনদাতা। তারা সমাজের কোনো অংশেই মানুষের কাছে সেই ভালোবাসা, সেই গ্রহণযোগ্যতা আর সেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখানোর মতো কোনো কিছুই তৈরি করতে পারেন না। তাই মানুষের কাজ করার সময় ক্যামেরাটা বন্ধ রাখুন, আপনাকে বলতে হবে না, দেখবেন আপনার কথা বহু মানুষ বলে বেড়াচ্ছে। পাবলিসিটির দরকার নেই, বিজ্ঞাপনের দরকার নেই, ভালো কাজ করুন, তাতে ভালো থাকবেন। আর এই ভালো মানুষগুলো আছে বলেই এখনও পৃথিবীটা সুন্দর, বসবাসযোগ্য, তাই নয় কি? তাই হয়তো কেউ 1,000 কোটি টাকার ছেলের বিয়েতে খরচা করে, নতুন করে বিজ্ঞাপন করে, আবার কোনো কোনো মানুষ সেই 1,000 কোটি টাকা রিসার্চ কিংবা গবেষণায় খরচ করে সাধারণ মানুষের জীবনের জন্য, তাদের জীবন বাঁচে এমন কিছু খুব কম খরচের ওষুধ পরীক্ষাগারে তৈরি করে মানুষকে উপহার দেন। এটাই একজন বড় মানুষ আর একটা বড় লোকের মধ্যে পার্থক্য। যাই হোক, একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। আজকে একজন বাঙালির কথা বলবো, একজন না দুজন বাঙালি। একজন বাঙালি, তার নাম উৎপল দত্ত। সেই সময় বম্বেতে বা বাংলাতে উনি থাকা মানে ছবি হিট। আরেকজন বম্বেতে থাকা বাঙালি দাপুটে পরিচালক, ছবি প্রযোজক ঋষিকেশ মুখোপাধ্যায়। ঘটনাটা 1979 একটি সিনেমা তৈরি হয়েছিল। সিনেমাটা আপনারা সবাই দেখেছেন এবং যাকে বলে ক্লাস সিনেমা, কাল্ট সিনেমা যাকে বলা হয়, তার নাম গোলমাল। অমল পালেকার আর বিন্দিয়া গোস্বামী, রীনা পাঠক, দেবেন বর্মা, কে ছিলেন না সেই সিনেমাতে। এবং সেই মজার সিনেমাটা নিয়ে সবথেকে মজাটা হচ্ছে, এই সম্পূর্ণ সিনেমাটা ঋষিকেশ বাবু তৈরি করেছিলেন তার নিজের বাংলো অনুপমাতে। এবং সেখানে সেট তৈরি হয়েছিল কেবলমাত্র একটা স্বপ্নের দৃশ্য, যা গানে আপনারা দেখেছেন, যে এই গান স্বপ্নের ভিতরে যে দৃশ্যায়ন, সেটা আউটডোর শুটিং হয়, আর 2-1টা সিন বা চিত্র ছাড়া সম্পূর্ণ সিনেমাটা তৈরি হয়েছিল গোলমালের অনুপমা বলে ঋষিকেশ মুখোপাধ্যায়ের নিজের বাংলোতে। এবং 40 দিনে 1 কোটি টাকা খরচ করে কেবলমাত্র সেই সিনেমাটা তৈরি হয়েছিল 1979। সেখানে ড্রয়িং রুম করা হয়েছিল ভবানী শঙ্কর, উৎপল দত্তের অফিস, এবং তার অন্য একটি অংশ ব্যবহার করা হয়েছিল অমল পালেকার, রাম প্রসাদ আর লক্ষ্মণ প্রসাদের বাড়ি। এরকমভাবে দেখবেন একটা পার্টির দৃশ্য আছে যেখানে রীনা পাঠক, যিনি মা সেজেছিলেন রাম আর লক্ষ্মণ প্রসাদের, তার সঙ্গে উৎপল দত্তের দেখা হয়। ওই পার্টির মুহূর্তটাও তার লন, ঋষিকেশ মুখোপাধ্যায়ের যে অনুপমা লন, সেখানে সেই শুটিংটি হয়েছে। এবং ভাবতে পারেন সেই সময় দাপুটে অভিনেতা অমিতাভ বচ্চন ওই একই বছরে অমিতাভ বচ্চনের কালা পাথর সিনেমাটা রিলিজ করে 1980-তে, আর রিলিজ করে ঋষিকেশ মুখোপাধ্যায়ের কেবলমাত্র 1 কোটি টাকা খরচে তৈরি হওয়া এই সিনেমাটা, যে সিনেমাটার নাম গোলমাল।
অসাধারণ অভিনেতা উতরে দিয়েছিলেন একাই উৎপল দত্ত। অমল পালেকারও নতুন করে ছাপ দেখিয়েছিলেন অভিনয়ের। কিন্তু মজার কথা কি জানেন, পরবর্তী বছর অর্থাৎ যেদিন রিলিজ করে কালা পাত্থর অমিতাভের আর 1980-তে গোলমাল ঋষিকেশ মুখোপাধ্যায়ের, সেখানে কালা পাত্থর 7টা নমিনেশন পেয়েছিল আর এই গোলমাল সিনেমাটা পেয়েছিল 8টা বিভাগের নমিনেশন। আর সেরা অভিনেতা হয়েছিলেন অমিতাভকে পিছনে ফেলে অমল পালেকার। আপনাদের জানিয়ে রাখি আরও একটি তথ্য, 1979 সালে তৈরি হওয়া ঋষিকেশ মুখোপাধ্যায়ের এই অল্প বাজেটের সিনেমাটি যা 1 কোটি টাকায় তৈরি হয়েছিল, সেই সিনেমাটি বাজার থেকে মুনাফা করেছিল বা প্রফিট করেছিল মোট 7.5 কোটি টাকা। আজ থেকে 45 বছর আগে ভেবে দেখুন এই ঘটনাটা ঘটেছিল। আজও গোলমাল যখন কোনোভাবে আমরা দেখতে পাই, আমরা কিন্তু চ্যানেলটাতে আটকে যাই। এরকম একটা অসাধারণ সিনেমা যেখানে ভায়োলেন্স নেই, যেখানে কখনোই তকমা লাগাতে হয় না, এটা 18 বছরের ঊর্ধ্বে, নিখাত দমফাটা হাসির কিন্তু অসাধারণ একটা বিনোদনের সিনেমা। আর প্রত্যেকের অভিনয় সে তো আর বলার অপেক্ষা রাখে না। এই সিনেমাতে মজার ব্যাপার, প্রথমে বিন্দিয়া গোস্বামীর বদলে তিনি নায়িকা হিসেবে ঠিক করেছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায় রাখবেন রেখাকে। কিন্তু এত বড় একজন গ্ল্যামারাস অভিনেত্রী, এরকম একটা ছোট্ট চরিত্রের তিনি পরে সেই জন্য বিন্দিয়া গোস্বামীকে সই করান। মজার ব্যাপার, রেখার মতো বড় স্টারডাম এখানে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করলে কি হবে, তারা ছিলেন অতিথি চরিত্রে। কে কে ছিলেন এখানে, কে ছিলেন না বলুন। গোলমালে 1980 সালে রিলিজ হওয়া এই সিনেমা ঋষিকেশ মুখোপাধ্যায়ের, যে সিনেমাতে অতিথি শিল্পী হিসেবে ছিলেন রেখা, অরুণা ইরানি, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, হ্যাঁ, এবং জিনাত আমান। এরকম সিনেমা যা আজও আমাদের নতুন করে বিনোদন এবং পরিবার নিয়ে দেখার মতো একটা নতুন করে উদাহরণ তৈরি করে। ওই যে দুজন বাঙালির কৃতিত্ব অস্বীকার করি কী করে। আজকের দিনে বাঙালিকে অনেকভাবে হয়তো বিভিন্নভাবে হেয় করা হয়, উপহাস করা হয়, কিন্তু চলচ্চিত্র বলুন না অন্য বিষয়, বাঙালি চিরকালই আলাদা কিছু করে এসছে। কারণ বাঙালি আলাদা একটা জাতি, এটা বলার আর অপেক্ষা রাখে না, প্রত্যেকটা ক্ষেত্রে সেটা প্রমাণিত। হ্যাঁ, এবং সেই বাঙালি, আরেকজন বাঙালির ছোট্ট করে একটু কথা বলবো, তার নাম হচ্ছে হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কে এই হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়? আপনারা জানেন মোহাম্মদ রফি সাহেব, পদ্মশ্রী মোহাম্মদ রফি সাহেব, তিনি বিখ্যাত গায়ক ছিলেন যিনি পৃথিবীর বহু ভাষাতে গান করেছেন। এবং তিনি দেখা গিয়েছিল একটি ভিডিওতে যে ইংরাজি গান করছেন, এবং এই গানটি যারা গাইতে দেখেছেন তারা অবাক হচ্ছিলেন, কারণ মোহাম্মদ রফি সাহেবের ইংরাজি আসতো না, তিনি ইংরাজি জানতেন না, এবং তার সামনে কোনো কাগজেও গানটি লেখা ছিল না অন্য ভাষাতে। কত অসম্ভব একজন অধ্যাবসায়ে থাকা মানুষ, পরিশ্রমী মানুষ হলে যে তাকে এই ইংরাজি ভাষার গানটাকে আত্মস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করতে হয়েছে, এবং ওয়ান টেক, একটা টেকেই তিনি সেই গানটি সম্পূর্ণ গেয়ে ফেলতে পারতেন। এই প্রসঙ্গেই চলে আসে একজন ব্যক্তির নাম, যার নাম হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কারণ ইংরাজি গানের কথা, উচ্চারণ, এগুলো শেখাতেন পদ্মশ্রী মোহাম্মদ রফি সাহেবকে এই বাঙালি, যার নাম হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। একবার এরকমই একটি অ্যালবাম যখন তৈরি হয়ে গিয়েছে, সেই অ্যালবামটি নিয়ে হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসছেন পদ্মশ্রী মোহাম্মদ রফি সাহেব। সব কিছু শোনার পর হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বললেন, সে হবে কোন, ভালোই হয়েছে, তো শোনো, একটা নতুন গানের মানে আর কি করতে হবে, অফার এসছে, তো গানটা নিয়ে একটু চলো বসি। সেই উচ্ছ্বাস আনন্দকে দূরে সরিয়ে রেখে বসে পড়লেন পদ্মশ্রী মোহাম্মদ রফি সাহেব এবং হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। হারমোনিয়ামে তোলা হলো সেই নতুন গান। দোস্তি ছবিতে সেই গানটি সুপার ডুপার হিট হয়েছিল, এবং সেই গানটির সঙ্গে জড়িয়ে আছেন এই হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কী গান বলুন তো, চাহুঙ্গা मैं तुझे সাজ সবেরে। তাই বাঙালি অনেক কিছুই করেছেন।
আজকের দিনে সেই হারিয়ে যাওয়া বাঙালি, প্রাগৈতিহাসিক হয়ে যাওয়া বাঙালি, কিংবা আজকের প্রজন্মের কাছে অপ্রকাশিত বাঙালি, তাদেরকেও তুলে ধরার জন্যই আনকাট রাতের গল্প। আজকের আনকাট রাতের গল্প শেষ করব একজন পৃথিবীর কুৎসিত মহিলাকে দিয়ে, যাকে পৃথিবীতে সবাই বলতেন, যারা তার সান্নিধ্যে গেছেন, যে তোমার আত্মহত্যা করা উচিত, যে তুমি এতটাই কুৎসিত। তিনি যখন কলেজে পড়েন সেই সময় তার 8 মিনিটের একটা ভিডিও ইউটিউবে আসে। হাই স্কুলে পড়েন, সরি কলেজে না, হাই স্কুলে। এবং টেক্সাসের অস্টিনে 1989 সালে জন্ম নেওয়া এই মেয়েটি এতটাই কুৎসিত ছিলেন যে ইউটিউবে তাকে প্রকাশিত হওয়ার পর সে অত্যন্ত রোগা এবং খুবই কুৎসিত দেখতে, তার ওজন অত্যন্ত কম, এবং তাকে সবাই মিলে ভৎসনা করতো বা বলতো তোমার আত্মহত্যা করা উচিত। আর অদম্য জেদ তৈরি হতো বিশ্বের সেই আগলি গার্ল, বিশ্বের সব থেকে কুৎসিত মেয়েটির, এবং সে ঠিক করেছিল, আমি মরবো না, আমি হারবো না, আমি এমন কিছু করব যা ইতিহাস তৈরি করবে। তিনি 4টে স্বপ্ন স্থির করেছিলেন। এক, সুবক্তা হবেন, নিজে বই লিখবেন, স্নাতক হবেন বা গ্র্যাজুয়েট হবেন, এবং কেরিয়ার তৈরি করবেন এবং পরিবার তৈরি করবেন। বিগত বছরগুলো সাক্ষী, প্রায় 300-রও বেশি তার বক্তব্য সারা পৃথিবী ইতিমধ্যেই শুনে ফেলেছে, এবং যার জন্য তিনি বহু টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। 2010 সালে তার আত্মজীবনী তিনি লেখেন, বি বিউটিফুল, বি ইউ। হ্যাঁ, আর তার একটি বিখ্যাত বই, মোটিভেশনাল বা অনুপ্রেরণা দানকারী বই, যা পৃথিবীতে অত্যন্ত হট কেকের মতো বিক্রি হয়েছিল, ইট গেটস বেটার। ইট গেটস বেটার, এই বই আজকে সারা বিশ্বের মানুষ পড়ছে মোটিভেশনের জন্য। যারা নিজেদেরকে, অনেককে মনে করতে পারেন যে আমি দেখতে কালো, আমি বেশি পড়াশুনো শিখিনি, বা আমার অর্থনৈতিক অবস্থা ভালো নয়, বা আমার দ্বারা এই কাজটা সম্ভব নয়, এরকম নানান উদাহরণ পৃথিবীতে আছেন। নাসিরুদ্দিন শাহ এবং ওমপুরীকে দেখে নাকি সাবানা আজমি বলেছিলেন, শোনা যায়, যে তোমরা এই ফিল্ম ইনস্টিটিউটে কি করতে এসছো, তোমরা কি আয়নায় মুখ দেখো না? আজকের দিনে আমরা জানি, ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক সিনেমাতে 2টো দুর্ধর্ষ মানুষ যারা ইতিহাস তৈরি করেছেন, তারা নাসিরুদ্দিন শাহ এবং অমরেশ পুরী। এরকম বহু মানুষ আছেন যারা অনেক মানুষের অবহেলা, উপহাস, এগুলোকে সহ্য করে ইতিহাস তৈরি করেছেন। কারণ যদি আপনি যোগ্য হন, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকাতে পারে। সেটা আগে হতে পারে কিংবা 2 দিন পরে। আপনি বিচ্যুত হবেন না, লক্ষ্যচ্যুত হবেন না। আজকে আমার ডিমের ব্যবসাটা হলো না বলে কালকে আমি মুরগির মাংসের ব্যবসা করব, যারা এই ধরনের চিন্তাভাবনায় বিশ্বাস করেন, তারা কখনো সফল হতে পারেন না। তাই লক্ষ্য ঠিক রাখুন। এক না একদিন আপনি যদি ঠিকঠাক মতোভাবে সেখানেই টিকে থাকেন, আপনাকে সফল হওয়ার পর থেকে কেউ আটকাতে পারবে না। শুধু লক্ষ্যে স্থির থাকুন। কারণ যে মেয়েটির কথা বললাম, যদি ইন্টারনেট খোলেন তাহলে দেখতে পাবেন যে পৃথিবীর ওয়ার্ল্ড আগলি গার্ল হিসাবে তার নাম সবার আগে উঠে আসবে, এবং দেখলে আপনি হয়তো চমকে যেতে পারেন যে এত কুৎসিত মানুষ হতে পারে। আজকে সারা বিশ্ব তাকে কুর্নিশ জানায়, কারণ তিনি প্রমাণ করেছেন আপনার রং, আপনার রূপ, আপনার আভিজাত্য, আপনার বংশ পরিচয় কখনোই আপনার পরিচয় তৈরি করতে পারে না। আপনার উপস্থিতি আপনার পরিচয় নয়, আপনার লড়াই, আপনার পরিশ্রম, আপনার অধ্যাবসায়, এগুলো আপনার পরিচয় আর সফলতা তৈরি করে। সেই মেয়েটির নাম কি? সেই মেয়েটির নাম লিজি ভালসাকেজ। 1989 সালে টেক্সাসের অস্টিনে জন্ম নেয়া এই মেয়েটি আজ বিশ্বের অন্যতম বিখ্যাত একজন পাবলিক ফিগার। তাই কখনোই হারবেন না, অন্তত হারার আগে হারবেন না। আপনাকে নিয়ে কে কী বললো, কে কী উপহাস করলো, আপনার দ্বারা এটা হবে না, আপনি কেন ব্যর্থ চেষ্টা করছেন, এরকম অনেকভাবে আপনাকে নিরন্তর পিছিয়ে দেওয়ার জন্য বহু মানুষ আছেন। জানবেন, এতগুলো মানুষ পিছিয়ে দেওয়ার জন্য আছে বলেই আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ ভঙ্গিল পর্বত, হিমালয় এবং এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গ, যা তৈরি হয়েছিল প্রবল 2টো প্লেটের ধাক্কায়। তাই যেখানে আপনি প্রবল চাপ আছে, জানবেন সেই প্রবল চাপেই আপনি হিমালয়ের মতো উচ্চতায় নিজেকে তৈরি করতে পারেন। তাই ভালো থাকুন, স্থির থাকুন, লক্ষ্যচ্যুত হবেন না। আর এরকমই লিজি ভালসাকেজরা ইতিহাস তৈরি করুন
আমাদের অনুপ্রেরণা হোক। আজকের আনকাট রাতের গল্প এখানেই শেষ করব, কিন্তু শুভরাত্রি জানানোর আগে বলবো, হার মানবেন না, লক্ষ্যচ্যুত হবেন না। আপনি যেটা করছেন সেই কাজটা যদি ভালোবাসেন, মন দিয়ে করুন। একদিন না একদিন সারা দুনিয়া আপনাকে কুর্নিশ জানাবে। শুভরাত্রি।